The truth is stranger than fiction. The truth is stranger than fiction. সত্য এমন এক জিনিস যা কল্পনাকেও হার মানায়। আমাদের চারপাশে এমন অনেক কিছু ঘটে, কখনো বা দৃষ্টির মধ্যে, কখনো বা দৃষ্টির আড়ালে। এমন অনেক কিছু ঘটে যার ব্যাখ্যা খোলা চোখে কখনো দেয়া যায় না, যার ব্যাখ্যা বিজ্ঞান কখনো দিতে পারেনি। Something strange, something unbelievable. এমনই ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে প্রতি শনিবার রাতের আয়োজন দ্য হরর সেগমেন্ট, দ্য আনবিলিভেবল ট্রুথ। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ হরর। আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটি পাঠিয়েছে আমাদের এক বন্ধু মামুন, মাধবীলতা 97 থেকে। বন্ধু মামুনের জীবনে ঘটে যাওয়া কিছু ভয়ঙ্কর মুহূর্তের কথা আজ আমরা শুনব। তখন আমার বয়স কত হবে, যেমনটা বলছিল মামুন আমাকে, 10 বা 12 হবে। একবার স্কুল বন্ধ থাকায় সবাই মিলে যাই নানু বাড়িতে। নানু বাড়ির যে জায়গাটাতে আমরা গিয়েছিলাম তার নাম হচ্ছে মহিচাল। স্কুল বেশ কিছুদিন বন্ধ ছিল। একেবারে অজপাড়া গাঁ বলতে যা বোঝায়, আমাদের মহিচাল ছিল ঠিক তেমন একটি জায়গা। বিশাল বিশাল সবুজ ঘন গাছ, সেই গাছের মাঝখান দিয়ে এঁকে বেঁকে রাস্তা, দুপাশে ধানি জমি। গ্রামে গিয়ে প্রথম যখন নামলাম, কেমন যেন লাগছিল সেই সময়টা। অদ্ভুত এক নীরবতা, নিস্তব্ধতা চারপাশ। হঠাৎ করেই সামনে একটা লোক দেখে একেবারে আঁতকে উঠলাম। পুরো মাথায় জট, বড় বড় জট। কত বছর যে স্নান করেনি তা বোঝা মুশকিল। এমন অদ্ভুত লাল টকটকে চোখে তার চাহনি, মনে হচ্ছিল আগুন ঠিকরে বের হবে চোখ থেকে। আমার যে ছোট মামা ছিল তার বয়স ঠিক আমার কাছাকাছি, 12 বা 13 হবে। মামাকে প্রথম জিজ্ঞেস করি, উনি কে মামা? মামা বললেন, উনি একজন ওঝা। ওনার কাজ কি? বলল, সে তুই বুঝবি না, গ্রামে এসছিস, অনেক কিছুই আছে, অনেক খারাপ বাতাস আছে, এদেরকে বশ করে রাখাই হচ্ছে ওনার কাজ। যখন চলে যাচ্ছিলাম লোকটা ঠায় তাকিয়েছিল আমার দিকে। ঘটনার শুরু এখান থেকেই। সেদিন ছিল হাটবার। হাটে কে যাবে কে যাবে কে যাবে, কিন্তু বাড়িতে যাওয়ার মতো কেউই ছিল না। মা আমাকে বলল, তুই তো বড় হয়েছিস, শহরে তো অনেক মার্কেটে গিয়েছিস, যা গ্রামের হাট থেকে বাজার করে আনতো। আমিও একটু ক্রেডিট দেখানোর জন্য রাজি হয়ে গেলাম। ছোট মামাকে বললাম, মামা চলো হাটে যাই।
কিন্তু মামা তখন ফুটবল খেলতে যাবে। আমি বললাম, তুমি যাবে না আমার সাথে? বলল, না, আমি এখন মাঠে যাব খেলতে। মনে মনে ভাবলাম, থাক, না যাক, একাই যাই, একা গিয়ে হাট করে আসি, একটা ক্রেডিটও পাওয়া যাবে। যেমন ভাবনা ঠিক তেমনি চলে গেলাম মহিচালে বাজার করতে। তখন দুপুর গড়িয়ে গেছে। গ্রামের হাটগুলি হয় খুব তাড়াহুড়োর মতো, ধুমধাম করেই সব শেষ হয়ে যায়। তাই এটা কিনো সেটা কিনো এমন কিনতে 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 কখন যে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। হাট থেকে আমাদের বাড়ির দূরত্ব বেশ খানিকটা, আর পুরো রাস্তায় পায়ে হেঁটে আসতে হয়। যখন রওনা দিয়েছি হাট থেকে ততক্ষণে সূর্য প্রায় অস্ত চলে গেছেই বলা চলে। লাল একটা আভা শুধু ছড়িয়ে আছে দিগন্তের একেবারে শেষ প্রান্তে। হাতে বাজারের ব্যাগ নিয়ে আমি হেলে দুলেই হাঁটছিলাম। বেশ খানিকটা পথ আসার পরে একটা ছাড়া বাড়ির মতো জায়গা আছে। যতটুকু শুনেছি এই বাড়িতে কোনো মানুষ থাকে না। গ্রামে যারা গতর খাটে, মানে কামলা দেয়, এই ধরনের লোক এই বাড়িতে থাকে। সারাদিন কাজ করে এরা সন্ধ্যা বা অনেক রাত করে এসে শুধু ঘুমায় এই বাড়িতে। বড় অদ্ভুত এই বাড়িটা। ততক্ষণে চারপাশে অন্ধকার নেমে এসছে। আমি যখন বাড়িটার বেশ কাছাকাছি চলে আসছি, হঠাৎ করে খুব অদ্ভুত একটা জিনিস চোখে পড়ল। অসাধারণ অপরূপ সুন্দরী একটা মেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমার দিকে। এত সুন্দরী মেয়ে আমি ঢাকা শহরেও কখনো দেখিনি। হঠাৎ করেই খটকা লাগলো, এই জায়গাতেই মেয়ে আসলো কোথা থেকে? মেয়েটা ঠিক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আমি মনে মনে ভাবলাম, হয়তো এই গ্রামেরই মেয়ে হবে, আমার মতো শহর থেকে এসছে বেড়াতে। একটু সাহস নিয়ে বললাম, এই মেয়ে, যাও, বাড়ি যাও, সন্ধ্যা হয়ে গেছে, দেখছো না? মেয়েটা আমার কোনো কথার উত্তর দিল না। ঠিক তেমনি করে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আমার দিকে। আমি মনে মনে ভাবলাম, এ কি যন্ত্রণা, যাচ্ছে না কেন? বেশ খানিকটা দূরত্ব থেকেই আমি আবার বললাম, এই মেয়ে, যাও, বাড়ি যাও। কিন্তু পরক্ষণে এই খুব অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। হঠাৎ করে এই মেয়েটা খিলখিল করে হাসতে শুরু করল। ঠিক কিছু বোঝার আগেই মেয়েটা আমার চারপাশে একটা চক্কর দিল, আর এমন অদ্ভুত ভাবে হাসছিল, আমি খুব অবাক হলাম। এমন করে হাসছে কেন মেয়েটা? এই ভর সন্ধ্যাবেলা এমন করে কেন হাসছে মেয়েটা? এই মেয়ে, এই মেয়ে, হাসছো কেন? যাও, বাড়ি যাও। মেয়েটার হাসি তখনও থামেনি। আমি ভাবলাম, যাকগে, হাসুক, আমি আমার রাস্তায় হাঁটতে থাকি। ততক্ষণে বাড়ির সেই জায়গাটা ক্রস করে চলে এসেছে আমি। দেখলাম মেয়েটা তখনও খিলখিল করে হাসছে। হঠাৎ করেই একটা আত্মচিৎকার, তারপর ঠিক যেমন ছিল সুনসান নীরবতা, একেবারে চুপ, কোথাও কোনো শব্দ নেই। দূরে কোথায় যেন একটা কুকুর আত্মচিৎকারে ফেটে পড়ল। কেমন একটা ভয় এসে আস্তে আস্তে গ্রাস করলো আমাকে। চারপাশে তাকিয়ে দেখলাম, কই, এখান তো কোনো মেয়েই নেই। ভাবলাম তাহলে মনে হয় চলে গেছে। আমি আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু কেমন যেন একটা ভয় ভয় করছিল তখন। কে এই মেয়ে,
কোথা থেকে আসলো আর কোথায় বা চলে গেল। আমি ভাবলাম হয়তো আমি খেয়াল করিনি, বাড়ি চলে গেছে। প্রায় 10 থেকে 15 কদম সামনে আসার পরেই হঠাৎ করে মেয়েটা কোথা থেকে জেনে আবার উদয় হলো, এবার আমার একেবারে কাছাকাছি। বেশ খানিকটা ভয়ই পেয়ে গেলাম। ভালো করে যখন মেয়েটার দিকে তাকালাম, দেখলাম সেই অদ্ভুত হাসি, সেই অদ্ভুত দৃশ্য, সেই চারপাশ গগন বিদারিত করে খিলখিল করে হাসছে মেয়েটা। আমি এবার দ্রুত পিছনে চলে আসলাম। এই মেয়ে, কে তুমি? কোন বাড়িতে থাকো? এভাবে হাসছো কেন তুমি? যাও, বাড়ি যাও। কিন্তু এবার আর মেয়েটা বাড়ি গেল না। আবারও সেই গগন বিদারী আত্মচিৎকার, তারপর আবার নেই। মনে হচ্ছিল আমার পা আস্তে আস্তে সেই মাটির রাস্তায় দেবে যাচ্ছে। চোখের সামনে আমি হঠাৎ করে মেয়েটাকে দেখলাম উধাও হয়ে গেছে। ছোটবেলা থেকেই বেশ ধর্মপ্রাণ ছিলাম, তাই মনের অজান্তেই যত সূরা কালাম ছিল সব পড়তে শুরু করলাম। চারপাশে কেমন একটা বোটকা গন্ধ, মনে হচ্ছে এই বুঝি মেয়েটা পেছন থেকে আসলো, এই বুঝি সামনে থেকে আসলো, এই বুঝি ঝাঁপিয়ে পড়বে আমার উপর। কিন্তু কে এই মেয়ে, কে? তারপর যা দেখলাম তাতে আমার আত্মা পানি শূন্য অবস্থা। ঠিক একটু সামনে গিয়েই একটা 3 রাস্তার মোড় আছে। সেই মোড়ে দেখলাম সেই জট বাঁধা সেই সন্ন্যাসীটা দাঁড়িয়ে আছে। তাকে দেখে যেন খানিকটা সাহস আসলো বুকের ভেতর। মনে হলো যাক, এ যাত্রায় মনে হয় বেঁচে যাব। দৌড়ে তার কাছাকাছি গেলাম। দেখলাম এক দৃষ্টিতে সেই সন্ন্যাসী তাকিয়ে আছে আমার দিকে। আমি কিছু বলার আগেই সে হাত তুলে থামিয়ে দিল আমাকে, এবং তারপর যা ঘটল তা ছিল অনেকটাই এরকম। ওই, তুই আবার আইসস? আইসি। তুই জাগা, এখনই জাগা। না, যাবো না, আমি যাবো না। সবকিছু দেখে মনে হচ্ছিল যেন এখানেই প্রাণটা চলে যাবে। গগন বিদারিত করে এবার সেই মেয়ে চিৎকার করে উঠল। আস্তে আস্তে অবয়ব পরিবর্তন হতে থাকলো মেয়েটার। ভয়ে খামচে ধরলাম সেই সন্ন্যাসীর হাত। বললাম, আমাকে বাড়ি দিয়ে আসেন না। সে বলল, তোমার কোনো ভয় নেই, যাও, তুমি যাও। কিন্তু এর পরের রাস্তাটা ছিল আরো ভয়ঙ্কর। এতক্ষণ তো ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটেছি, কিন্তু এখান থেকে বাকি যে রাস্তাটা রয়েছে বিশাল ঘন জঙ্গলে ভরা, গভীর ঘন জঙ্গল। এই জঙ্গলের রাস্তা একা কি করে পার হব? সেই লোকটা আমাকে অভয় দিয়ে বলল, তোমার কোনো ভয় নেই, আমি এখান থেকে দাঁড়িয়ে তাকিয়ে আছি, তুমি যাও। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তখনও চারপাশে সেই অট্টহাসি বাতাসে প্রকম্পিত হচ্ছে। বারবার সেই একই কথা আমার কানে বাজতে লাগলো, তুই আবার আইসস? যাবো না, জাগা, এখনই জাগা। যাবো না। আমি যাবো না। একটু সাহস সঞ্চয় করে অনেক সূরা টুরা পড়ে রওনা দিলাম বাড়ির পথে।
ভাগ্যটা এতই প্রসন্ন ছিল, ঠিক যখন সেই জঙ্গলের রাস্তার কাছাকাছি আসি, দেখি ছোট মামা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এবার যেন বুকের ভেতরে জীবনটা ফিরে আসলো। বেশ রাগ হলাম। মামাকে বললাম, তোমার কাছে ফুটবল খেলাটাই বড় হলো মামা? এমন একটা রাস্তায় তুমি আমাকে একা ফেলে তুমি খেলতে যেতে পারলে? মামা বলল, বুঝলাম, চল বাড়ি চল। তারপর মামা তার একটা হাত আমার গলায় দিয়ে দিল। এখনো ঠায় মনে আছে, দুই মামা ভাগ্নে গান গাইতে গাইতে বাড়ির পথে আসছিলাম। মামা ভাগ্নে যেখানে, আপদ নাই সেখানে। জঙ্গলের রাস্তাটা পার হয়ে বাড়ির বেশ খানিকটা কাছাকাছি চলে এসেছি। তখনও মামা শক্ত করে আমার গলা ধরে আছে। যখন বাড়ির একেবারে কাছাকাছি চলে এসেছি, দরজার কাছে বলা চলে, মামা আমাকে বললেন, যা, ঘরে যা। আমি বললাম, তুমি? মামা বলল, মাত্র মাঠ থেকে খেলে আসলাম, হাত মুখটা ধুয়ে আসি, তারপর আমি যাব ঘরে। আমি বললাম, ওমা, কলপার একা একা যাবে? আমি আসি তোমার সঙ্গে? মামা বলল, না, আসতে হবে না, তুই ঘরে যা। আমি বললাম, ঘরে যাব? তুমি একা যাবে কলপারে? মামা বলল, আরে তাতে কি হয়েছে, আর কোনো ভয় নাই, আমি আছি না, যা, তুই ঘরে যা। এই কথা বলে মামা আস্তে আস্তে ঘুরে দাঁড়ালেন। তারপর আমি দেখলাম এক পা দুপা করে মামা কলপারের দিকে যাচ্ছে। আমি ভাবলাম, যাক, এবার তাহলে আমি ঘরের দিকে যাই। সদর দরজা পার হয়ে আমাদের ঘরটা আরো বেশ ভেতরে। দরজার খুব কাছাকাছি এসেই চিৎকার চেঁচামেচি শুরু করলাম। এমন সময় মা দরজা খুলল, বলল, কিরে, এত দেরি হলো কেন? আমি বললাম, আর বলো না, রাস্তায় সে যে কত কাহিনী, বলছি তোমাকে। বলেই যখন ঘরের ভেতর তাকালাম, দেখলাম একটা পুরনো সিন্দুক আছে আমাদের। সেই সিন্দুকের উপর মামা বসে পা দুলাচ্ছে। মামা, তুমি এখানে? তাহলে এতক্ষণ আমি কার সাথে আসলাম?